আর কয়েকদিন বাদে রমুর এইচএসসি পরীক্ষা শুরু। পরীক্ষা শুরুতে পড়াশোনা নিয়ে মেয়েটার খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বলের আছে। উজ্জ্বল বারবার বলেছে এই বছর গ্যাপ দে, আগামী বছর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, পরীক্ষায় বসবে। কিন্তু রমু এই কথার প্রতিবাদ জানায়। সে চায় না এই 1 বছর গ্যাপ চলে যাক, তার ভাগ্যে যা আছে তাই হবে। শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসেছে। রাশেদ এখনো ফনা তুলে আছে, কখন সুযোগ পাবে আর কখন ঝামেলায় জড়াবে। উজ্জ্বলকে দেখা গেল তার ভিন্ন চিত্র। সে চাইছে না ঝামেলা হোক। পড়ার টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল রমু। নার্গিস পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখে ছুটে আসলেন। রুমু, ওঠ মা। রমু চোখ খুলল, ঘুমো ঘুমো চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে? ঘুমিয়ে পড়ছিলি কেন? উজ্জ্বল দেখলে রাগারাগি করবে। করুক রাগারাগি, যে ঔষধ পেটে পড়েছে সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করবো? করো। নার্গিস ছুটে গেলেন রান্নাঘরে। ইদানিং রমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে, যদিও আগেও ছিল, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ায় দূরত্ব বাড়ছে। তবে উজ্জ্বলের বাবার রাগটা পড়ল না, তিনি এখনো নিজের রাগে সচল। গরমে দরদরিয়ে ঘামছে উজ্জ্বল, হাতে চায়ের কাপ, কাপ থেকে চুমুক দিয়ে তাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট চায়ের দোকানে বসেছে তারা। রাশিদ আজ শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরের বাইরে গেছে। চাচা যান, আমাকে ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল। বলেন। শোন, তোর এবং তোদের ভালোর জন্যই বলছি, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথা ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। গতকাল আমি রুমুকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসেছি। এভাবে তো ভয় ভীতি নিয়ে থাকা যায় না। আমি চাইলে ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো দুপক্ষের লড়াই। এদের লাভ কি হবে চাচা যান? সেই তো রক্তারক্তির লড়াই। তাছাড়াও আমি লড়াই করব কেন? আমার যা চাই আমি তা পেয়েছি। তোকে আমি এটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরের পরিণত হয়েছে, আর এসব করার সাহস দিচ্ছে ওর মা। ওর মায়ের ইন্ধনে ছেলেটা বড্ড বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একমাত্র ছেলেটা। সৈয়দ ইসমাইল হতাশার শ্বাস ছাড়লেন। পকেট থেকে একটি চেক বের করে বাড়িয়ে দিলেন উজ্জ্বলের নিকট। এটা কি চাচা যান? রুমুর নামে একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমিয়েছি তার বিয়ের জন্য। আমার একটা মাত্র মেয়ে, বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছা ছিল, তবে এসব এখন কিছুই করা হবে না। তাই বলছি যে টাকাটা তুই রাখ। এটা রুমুর টাকা, রুমু মানেই তোর। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে রেখেছেন? তোর বাবা যে রেগে আছে আমি জানি, তোদের সংসারে কি হচ্ছে টুকটাক আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবি, কিন্তু টাকা কোথায় পাবি? সে জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল, ব্যবসা করলেই যে লাভবান হবি এটা এতটা সোজা নয়। ব্যবসায় পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতা সবটাই জানতে হয়। কিন্তু করবো কি তাতে? যা করবি ভেবেচিন্তে কর, আর টাকাটা রাখ। টাকাটার কথা যেন কেউ না জানে। এই টাকা আমি রাখতে পারবো না চাচা যান। তেরামি ছাড়, টাকাটা রাখ উজ্জ্বল। মাফ করবেন চাচা যান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল আশাহত হলেন। চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসলো, সে কিছুতেই এই টাকা নেবে না। রমু পড়তে পড়তেই হাঁপিয়ে উঠেছে, কোল থেকে বইটা ছুড়ল বিছানায়। উজ্জ্বল তার কাণ্ড কারখানার পর্যবেক্ষণ করে বলে, কিরে, বই ছুড়লি কেন? পড়াশোনা কঠিন উজ্জ্বল ভাই। এই কে তোর ভাই? উজ্জ্বল ধমকে উঠল, অথচ এই ধমকে পাত্তা দিল না রমু। অভ্যেস, অভ্যেস তো মুখ ফসকে বেরিয়ে গেছে। পড়া শেষ করা ছাড়া উঠবে না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে, শুনেন। উজ্জ্বল আমাকে ঘুরতে নিয়ে যাবেন? কতদিন হলো বাইরে যাই না। বাহিরে যাওয়া যাবে না। রাশেদ ভাইপারের আক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাক। রাশেদ ভাইপার মানে? রাসেল ভাইপারের যমজ ভাই। রমু ফিক করে হেসে ফেলল। মেয়েটা হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেললো তাকে। কথাটা মন্দ বলেননি, তবে যাই হোক, আমাকে আজ ঘুরতে নিয়ে যাবেন? কোথায় যাবে? চলেন ফুচকা খাইতে যাই। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না রমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে, এই ভয়ে দম আটকে আসে। ভয় পাবেন না, মনে করুন আমরা লুকিয়ে প্রেম করছি, ব্যাপারটা মজার না?
তুই পাশে থাকলে সবটাই উজা। রাস্তার ধারে ফুচকা হাতে বসে আছে রোমু। মেয়েটা কপা কপ ফুচকা মুখে তুলছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকিয়ে পরখ করছে। রোমু দ্রুত একটি ফুচকা পুড়ে দিল উজ্জ্বলের মুখে। এসব মেয়েলি খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রোমুর জবাবে উজ্জ্বল বিষম খেলো। দাঁত কিরমি দিয়ে রোমুর পানে তাকালো কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস। জানি। এই দুপুরের খাবার শেষে ওষুধ খেয়েছিস? না খাইনি, রাতে খেয়ে ফেলবো। একদম তুলে আছাড় মারবো। টাইম টু টাইম ওষুধ না খেলে তুই কি সুস্থ থাকবি? তোর কি আর কোনো দিন আক্কেল হবে না? আমি দুপুরে ঔষধ রাতে খাবো। ঔষধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবারও চুপসে গেল। রোমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে। বলুন। চাচাজান আজ আমাকে একটা চেক দিল। তোর বিয়ের জন্য নাকি টাকা জমাচ্ছে। সেই টাকা দিয়ে আমাকে ব্যবসার কাজে লাগাতে বলেছে। আপনি কি বললেন? বারণ করেছি। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নেব। ওটা আমার টাকা। আব্বা যেহেতু দিতে চাইলো, আপনি অবশ্যই আনবেন। অবশ্যই আনবো মানে? উজ্জ্বল, টাকাটা যেহেতু আমার, আমি যে পথে খরচ করি সেটা আমার সিদ্ধান্ত। আমি বলছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকায় কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নিব। আপনাকে লোন কে দেবে? আমি সিয়ামের সাথে কথা বলেছি। একটা এনজিও থেকে লোন দেওয়ার চেষ্টা করছি। বেশ, যা ভালো হয় তাই করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল, রেস্টুরেন্ট করাটা বেস্ট হবে। করুন। আমিও তো তাই বললাম। তোর শ্বশুরকে দেখিয়ে দিব আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করেছি। কিন্তু রেস্টুরেন্টের জমিটা? তোর শ্বশুরের কম জমি আছে? যদি না দেয়? আন্দোলন হবে। সারাটা বিকাল উজ্জ্বল আর রোমু একসাথে সময় কাটালো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো তারা। আগাম জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরকে জানালো। রাতের খাবার শেষ করে সৈয়দ শামসুলের কক্ষে গেল উজ্জ্বল। তার বুক কাঁপছে। কি করে তার সিদ্ধান্তের কথা জানাবে? পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রোমু তখন দরজায় দাঁড়িয়ে। আব্বা একটা কথা ছিল। বল। বাজারের যে খালি জমিটা পড়ে আছে ওই জমিটা আমার লাগবে। কি দরকার? আব্বা আমি রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেললেন। হাত থেকে মোবাইল সরিয়ে তাচ্ছিল্য সুরে বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে এই রুমে এলি নাকি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। আব্বা আপনি মজা নিচ্ছেন? মজা নেওয়ার মতো কথা বললে মজা নেব না? আব্বা আমাকে একটা সুযোগ দেন। জায়গাটা তো পড়েই আছে, আমি কাজে লাগাই। কাজে লাগাবি? বাকি টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু 1 টাকাও দেব না। টাকার জোগাড় আমি করব, আমার শুধু জমিটা চাই। শোনো উজ্জ্বল, আর লোক হাসাবি না। যা পারবি না তা নিয়ে তামাশা করা বাদ দে। রেস্টুরেন্ট খোলা এতই সহজ? আমি তোর এসবে নেই। আমি জমিও দেব না। আমি তো বলিনি সহজ। আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবেন না, তখন আমি কি করতে পারি? আমার জীবনের বড় সিদ্ধান্ত গুলোতে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনো বাধা হয়ে দাঁড়াচ্ছেন। উজ্জ্বল। সৈয়দ শামসুল ধমকে উঠলেন। তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ় চিত্তে এখনো দাঁড়িয়ে। আব্বা আমি ভুল বলেছি। পড়াশোনায় বাধা দিয়েছেন, নিজে কিছু করতে চেয়েছি তাতেও বাধা দিয়েছেন। প্রমোদ নিখোঁজ হওয়ার পরে যখন খুঁজতে চেয়েছি তাতেও বাধা দিয়েছেন। তোকে শামসুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগেই নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ওগো, রাগ করে লাভ নেই। উজ্জ্বল যা করতে চাইছে করতে দাও। আমাদের একমাত্র ছেলে, তার। কে আমার ছেলে? আমার ছেলে হলেও ও এসব কথা বলতে পারতো। রাগের মাথায় এইসব না বলে উজ্জ্বলকে জমিটা দিয়ে সাহায্য করুন। কাগজে কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি তোমার ছেলের নামে করে দেব। 2 দিন পর দেখা গেল সে জমি বিক্রি করে টাকা উড়াচ্ছে, তখন? উজ্জ্বল হেসে ফেলল। আব্বা আমি জমি লিখে দিতে বলিনি, আমি শুধু বলেছি অনুমতি দেন, আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই। বেশ, দিলাম অনুমতি। আমিও দেখতে চাই কি করতে পারিস। উজ্জ্বল বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুলের মুখোমুখি দাঁড়ায় এবং শুধায়, পারতেই হবে আব্বা, লড়াইটা আমার আপনার। আমি দেখিয়ে দিব সৈয়দ উজ্জ্বল আনিস কি করতে পারে। এত বড় বড় কথা বলিস না। আমি দেখব কি করতে পারিস। ইনশাআল্লাহ পারবো। যদি না পারিস? যদি না পারি তবে আমি শামসুলের পোলা না। বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও উজ্জ্বল ঠিকঠাক ভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি।
ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বলের প্রেশার কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকাটা যে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু যে কাগজপত্র দরকার যা উজ্জ্বলের কাছে নেই। উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছুটা টাকা পেয়েছে, রমু তার বাবার কাছ থেকে চেকটা এনে দিয়েছে। এই চেক নিয়ে উজ্জ্বলের ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রমু কি তা শোনে? ঠিকই উজ্জ্বলের বিরোধিতা করে চেকটা আনলো। রৌদ্র তাপে শরীর পুড়ে যাচ্ছে। রমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলের। রেস্টুরেন্টের দেওয়াল থেকে শুরু করে ভেতরের বাইরের সবকিছু হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর দুটি নেই, তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো একটি রেস্টুরেন্টের ডিজাইন। উজ্জ্বল বারণ করেনি, এক দেখায় তার পছন্দ হয়ে যায় এবং কাজে লেগে পড়ে। প্রচন্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল, কপালের ঘাম মুছে রমুকে বলে, রুমুর জেদ দেখিয়ে সব করছি, আমি পারবো তো? আরে চিন্তা কিসের, পারবেন মানে পারবেন, বুঝলে? কিন্তু টাকা হাতে এখন যা আছে সব অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট, বালি, সিমেন্টের খরচ, উফ, মাথাটা কাজ করছে না। এরপর তো আরো খরচ আছে। এত চিন্তা কিসের? আব্বা কি বলেছে মনে নাই? টাকা নিতে যতই যখন গায়ে লাগে তখন ধার নেবে, ধারের টাকা তো শোধ দিতেই হয়, তাহলে আর আপনার গায়ে লাগবে না। তোর ভাই জানলে সম্মুখে লটিয়ে বেড়াবে। শ্বশুরের টাকায় রেস্টুরেন্ট দিয়েছে। আমার ভাই জানলে তো আপনি অযথা চিন্তার সাগরে ডুবে যাবেন না। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়রা বাসা বেঁধেছে। সিয়াম 2 গ্লাস লেবুর শরবত নিয়ে এগিয়ে এলো, রমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলে, উজ্জ্বল, দিনকে দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, এতটা চিন্তা করছিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। তাই যেন হয়। আমি ভালোর অপেক্ষায়। রুমুকে নিয়ে আজ রাতে মনে করে আসবে কিন্তু। রমু ভ্রু কুচকায়, সিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাব শিয়াম ভাই? আজ সুরাইয়ের জন্মদিন। তাই নাকি? দেখলে ভুলেই গেলাম। আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকা কি স্বাভাবিক রুমু? তুই কতটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রমু আরো কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল তখন রাস্তায় হাঁটতে থাকা রাশিদের সাথে চোখাচোখি হলো। দ্রুত বাইক থামালো উজ্জ্বল। ছেলেটার এমন কাণ্ডে রমু ঘাবড়ে গেল। রাশিদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধবে নাকি? উজ্জ্বল বাইক থামাতে রাশিদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা ভালো আছেন? এই তো, তুমি ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকেন। দেশে নাকি রাশেদ ভাইপারের আক্রমণ দেখা দিয়েছে। রাশেদ ভাইপার? কও কি? আমি শুনলাম রাসেল ভাইপার। ঠিকটাই শুনেছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে রেগে গেল রাশেদ। এত বড় সাহস তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেড়ে আসতে নিলেই উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খ্যাপা শার্টটাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রমু তৈরি হয়ে নিল। কতদিন পর দাওয়াতে যাচ্ছে মেয়েটা সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল শিয়ামদের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা। উজ্জ্বল রমুকে বারবার নিষেধ করেছে ছাদে না আসতে। সে যেন সুরাইয়ার সাথে থাকে। রমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসির আওয়াজ পেল তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইয়াকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদের সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোনো লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খিজে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রমুর আসার কি দরকার? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি। মেয়েটা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। রমুকে দেখে উজ্জ্বলের মেজাজ খারাপ হয়, তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তোকে বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভাই? কে তোর ভাই? মানে কেউ না। বুঝে যা। যাব না, আপনাদের সাথে আড্ডা দেব। ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেরা আড্ডা দিব, সেখানে তুই নিয়ে যাবে কেন? কেন?
আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমারও কলেজ গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধুও ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছি। আমায় উদ্ধার করেছেন, এখন এখান থেকে যান। যাব না। আপনারা কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলছিলাম। বাজে কথা? কি বাজে কথা শুনি? কি মাথা ঠিক আছে? আমিও শুনবো বাজে কথা। রুমু আমার ধৈর্য কিন্তু ছাদ লাফিয়ে পালাচ্ছে। বলেন না, কি বাজে কথা বলছিলেন? আমরা ছেলেরা যখন এক দল হয়ে যায় তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। রোমু সরু চোখে তাকালো। উজ্জ্বলকে টেক্কা দিয়ে চলে গেল সিয়ামের কাছে। সিয়াম ভাই, আপনারা নাকি বাজে কথা বলছিলেন, আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন? রোমুর প্রশ্নে হতভম্ব সকলেই। উজ্জ্বল রোমুকে টেনে নিয়ে যায়, অথচ রোমু কিছুতেই যাবে না। সিয়াম ভাই, সত্যিটা বলুন, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? বাজে কথা? রুমু, তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনিতেই কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বলল আপনারা বাজে কথা বলছিলেন? উজ্জ্বল পড়ল মহাবিপদে। এই গাধিটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রোমু বসে হাসাহাসি করবে, এইসব উজ্জ্বলের সইবে না। তাই তো সে রোমুকে মিথ্যা বলল। সিয়াম কথা পাল্টাতে দ্রুত বলে, রুমু বস, একটু পর উজ্জ্বল গান গাইবে, শুনবি না? রোমু উদ্রুত বসে পড়ল। কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়লো উজ্জ্বল নিজেও। সুরাইয়া এসে রোমুর পাশে বসলো। তাদের আড্ডা চললো অনেকটা সময়। চাঁদটা যখন মাথার উপর, তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরলো উজ্জ্বল। তুহি হकीकत खावा तो दरिया तो भी प्यास तो ही दिल की बेकरारी तो सको तो हम सफर तो हम कदम तो हम नवा मेरा तू हम सफर तो हम कदम तो हम नवा मेरा। রোমু ফোন নিয়ে ভিডিও করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে কত হয়ে সুরাইয়াকে বলে, এটা আমি আপলোড করব শুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ট্রেনে চুবিয়ে দেবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করে দেব। পড়ার টেবিলে টানা 3 ঘন্টা বসে থেকে রোমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তেও পারছে না। উজ্জ্বলের একটাই আদেশ, 2 দিন পর পরীক্ষা, টেবিল ছেড়ে উঠবি না। আজ সকাল থেকেই উজ্জ্বল রোমুকে পাহারা দিচ্ছে। ফোন নিয়েছে আর তার আয়ত্তে সব মিলিয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছে। রোমু অতি আফসোসের সুরে শুধায়, জানেন, আগে বলতাম পড়াশোনা থেকে বাঁচতে গিয়ে বিয়ে করব, এখন দেখি বিয়ে করে উল্টে ফেঁসে গেছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবারও আমাকে দেয় না। চুপচাপ পড়। কি পড়বো? কী সব লজিক গেট, পিয়ের গেট, আইসিটিতে এসব কি ফাউ জিনিস দিয়ে ভরা। লাঠির বাড়ি পাওয়ার আগে পড়। উজ্জ্বল ভাই, লজিক গেট, নোর গেটের সব মিলিয়ে দেখতে বাথরুমের পাইপের মতো না? এই যে দেখেন না, একটা আরেকটার সাথে আঁকা বাঁকা, একটা আরেকটার সাথে আঁকা বাঁকা হয়ে জুড়ে যাচ্ছে। এই, তোর মাথায় আজে বাজে কথা আসে কি করে? আরে দেখেন না। রুমু মেজাজটা কিন্তু গরম হচ্ছে। রোমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর সোহাগ বড্ড কম দিচ্ছেন, সারাদিন পর আর পর। এছাড়া উজ্জ্বল ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলি ফোটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছে জাগে শুধু স্বামীর সোহাগ পেতে। রোমু খাতায় কিছু একটা লিখতো, দেখে চেঁচিয়ে ডাকতো উজ্জ্বলকে, উজ্জ্বল, এই অঙ্কটা তো পারি না। দেখি খাতাতে। রোমু খাতায় এগিয়ে দিল। উজ্জ্বল খাতায় এক পলক তাকিয়ে রোমুর পানে আরেক পলক তাকালো। খাতায় অঙ্ক থাকার পরিবর্তে লেখা, উজ্জ্বল জানো, দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি হেসে শোয়া থেকে উঠে দাঁড়ালো। রোমু ভীষণ খুশি হলো। এই তো ব্যাটাকে পটিয়ে ফেলেছে সে। রোমু চেয়ার থেকে লাফিয়ে উঠতেই উজ্জ্বল তাকে হাতের খাতাটা দিয়ে ধুমধাম একের পর কিল বসিয়ে দিল। রোমু হতবুদ্ধি হারিয়ে মেঝেতে বসে পড়ল। তবে উজ্জ্বলের মার থামল না। খাতা দিয়েই রোমুকে আরো 3-4টা প্রহার করলো। উজ্জ্বল দাঁত কিরমিরিয়ে বলে, আদর লাগবে আর? এটা আপনি কি করলেন? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপরেও যদি পরীক্ষাতে হেলামি করিস
তবে ডাবল আদর দিয়ে দেব। পড়তে বসো। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসলো রমু। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। শুধু ভালো? না, ভীষণ ভালো। রমু ঘেমে একাকার অবস্থা। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটছে উজ্জ্বলের পাশাপাশি। চারিদিকে ভিড়, সবার সাথেই অভিভাবক এসেছে বোর্ড পরীক্ষার সময়। এই ভিড়টা স্বাভাবিক কিছুই নয়। রমুর এক মুহূর্তের জন্য মনে হয় পরীক্ষা তাদের না, অভিভাবকদের। কেননা ডানে বামে যেদিকেই তাকানো হয় শিক্ষার্থীর তুলনায় অভিভাবকের সংখ্যাই বেশি। ক্লান্ত শরীর টেনে বাইকে চড়ে বসলো সে। রাস্তায় তাদের জ্যামে পড়তে হয়েছিল অনেকটা সময়। এর মাঝে রমু আবদার করে বলে, উজ্জ্বল, চলেন বার্গার খাই। দুপুরে বার্গার খাবি? আম্মা তোর জন্য রান্না সেরে অপেক্ষা করছে। আরে আমার ক্ষুধা পেয়েছে, বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে, চলেন না। আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল রমুকে নিয়ে কাছেই একটা রেস্টুরেন্টে গেল। দুজনে হাত মুখ ধুয়ে খাবার অর্ডার করে বসলো। উজ্জ্বলের কাছে রমুর ফোন ছিল, তাই 1 ঘন্টা পর ফোন হাতে পেয়ে জহুরি চোখে কিছু একটা দেখছে সে। উজ্জ্বল ভ্রুকুচকে রমুর প্রশ্নটা দেখছে। আজকে রমুর বাংলা পরীক্ষা ছিল। এই রুমো, এমসিকিউ সব হবে তো? হবে না মানে? ফুল মার্ক পাবো, দেখবেন। আচ্ছা দেখা যাবে। তোকে কয়েকটা এমসিকিউ জিজ্ঞাসা করছি, উত্তর দিবি। দেখি কি দাগিয়ে এসেছিস। আরে করেন করেন, বাংলায় A+ নিশ্চিত থাকুন। অপরিচিতা গল্পের কথক কে? কল্যাণী। কি? কল্যাণী? আমি কি তোকে কল্যাণী পড়িয়েছি? নয়তো কি? মাসি পিসি গল্পের মূল বিষয় কি? যৌতুক প্রথা। তুই আমার সাথে তামাশা করছিস? এসব কি দিয়েছিস? মাসি পিসি গল্পের মূল বিষয় নারী জীবনের অস্তিত্ব স্বর। ও হ্যাঁ, তাই তো, দেখলেন ভুল করে এলাম। আশ্চর্য, তোর মাঝে অনুশোচনা জাগছে না? ব্যাপারটা তুই সহজভাবে নিয়ে নিলি। যা হওয়ার হয়েছে, এত চিন্তা করে কি হবে? সবচেয়ে বড় কথা, আগে ভয় ছিল ফেল করলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। এখন তো আমি বিবাহিত, নো টেনশন, ডু ফুর্তি। উজ্জ্বল দাঁতে দাঁত খিচে তাকিয়ে রইল রমুর পানে। অপরদিকে রমুর এসবে পাত্তা নেই। রেজাল্ট ভালো হোক বা খারাপ তাতে তার কি, যা হবার হবে। সবচেয়ে বড় কথা, সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে এলেও উজ্জ্বলকে রাগিয়ে দিতে ভুলভাল উত্তর জানাচ্ছে। কিন্তু রমু যে আরেকদিকে গন্ডগোল পাকিয়েছে, উজ্জ্বল ভাই যখন জানবে তাকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। বাড়ি ফিরে রমু গোসল সেরে খেতে বসলো। উজ্জ্বল ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে। রেস্টুরেন্টের কাজ চলছে কিনা টিভি দেখতে দেখতে রমুর হাড্ডি মুখে ধরে বসে আছে। হঠাৎ মাথায় থাবা পড়তেই ভয় পেয়ে ঘুরে তাকাতেই দেখতে পেল রাগি রাগি চোখে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে। ছেলেটাকে দেখে রমুর আত্মার পানি শুকিয়ে যায়। উজ্জ্বল ভাই কি তবে জেনে গেছে ব্যাপারটা? তুই আমার গাওয়া গান আপলোড করলি কোন সাহসে? যা ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বল যে ছাদে গান গাইলো, সেই গান রমু একটা পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যেই হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে পড়ে। এত রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছে মানে? রাখলে তুই দেখবি কি? তুই জানতি না আমার এসব পছন্দ নয়? আমি কি জানতাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? রোমো, ভিডিওটা ডিলিট কর। করব না, এই যে মুরগির হাড্ডির কসম, ডিলিট করব না। উজ্জ্বল এবার দ্বিগুণ রেগে গেল। তাদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় নার্গিস। তিনি আড়ালে শুনেছেন তাদের বাককালাপ। নার্গিস নিজেও ছেলেটার গান শুনেছেন, তাকে রমুই দেখিয়েছেন। ছোটবেলা থেকেই উজ্জ্বলের গান গাওয়ার নেশা ছিল। সেই গানটাকে পুনরায় উজ্জীবিত করার বাসনা জাগছে নার্গিসের মনে। মূলত উজ্জ্বলের বাবা গান পছন্দ করেন না, তাই ছেলেটাকে এসব ছাড়তে হয়েছে। রমুর সাথে তর্কাতর্কির মাঝে নার্গিস বলেন, উজ্জ্বল, এই ভিডিওটা ডিলিট হবে না। তুই একদম রুমুর সাথে ঝামেলা করবি না। এসবে তুমিও আছো? না, রুমু তো আমাকে ভিডিওটা একটু আগেই দেখালো। তোর না গান পছন্দ, তুই গিয়েছিস, সবাই শুনে প্রশংসা করেছে, এতে ক্ষতি কি? উজ্জ্বল প্রত্যুত্তর না করে যেভাবে এসেছিল সেইভাবেই রাগে হনহনিয়ে বেরিয়ে যায়। উজ্জ্বল গোমড়া মুখে বসে আছে। রমু বই হাতে নিয়ে টেবিলে বসে, তবে পড়া হচ্ছে কম, উজ্জ্বলকে দেখা হচ্ছে বেশি। দুপুরে রাগারাগির পর উজ্জ্বল রাগ দেখিয়ে কথা বলছে না, অথচ ঠিকই রমুকে পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ধাপে ধাপে হুমকি দিচ্ছে। উজ্জ্বল, পড়তে বলেছি। কোথা থেকে পড়বো? আম গাছ থেকে নাকি জাম গাছে? ফাইজলামো না করে পড়তে বসো। বুঝতে পারছি না, পড়তে বসবো নাকি জামের কোলে উঠে বসবো? কোলে নিতেও জানি, কোল থেকে আছাড় দিয়ে ফেলতেও জানি। এত নির্দয় হচ্ছেন কেন? রাত বাজে 1টা, এই সময় কেউ পড়ে? কাল পরীক্ষা নাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুমটুম বাপের বাড়ি পাঠিয়ে দিন।
এখন পড়ার সময় পড়ুন। রোমু উজ্জ্বলের কথায় পাত্তা দিল না, বইটা বন্ধ করে উঠে বসলো উজ্জ্বলের করে। পরাচর রোমুর আদর আদর ভাবের কথা বেশ ভালোই করেই জানা আছে উজ্জ্বলের। যখনই পরীক্ষা শেষ হবে তখনই রোমুর আগের রূপে ফিরে আসবে। তখন উজ্জ্বলও কাছে ঘেঁষলেও পালাই পালাই করবে। উজ্জ্বল রেগে আছেন? সর সামনে থেকে। সরবো না। না সরলে ছুঁড়ে ফেলবো। এতটা নির্দয় কবে হলেন? পড়তে বস, তোকে পড়তে দেখলে শান্তি লাগে। শান্তি আরো বাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে বসে আনার চেষ্টা করছিস তাই না রোমু? এসব ছলছুটা করে লাভ নেই, উজ্জ্বল তোর কথাই গলবে না। রোমু ঠোঁট বাঁকালো। উজ্জ্বলের পরনে ছিল শার্ট। মেয়েটা একে একে সব বুতাম খুলে দিল। উজ্জ্বলের লোমশ বুকে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এটা তোর ঘুমানোর জায়গা। ইস ঢং, নাটক করছে। ঠিকই তো টেনে নিয়ে বুকে চড়ান। এমন ভাবটা করছেন এমন যেন। উজ্জ্বল রোমুকে না ধরেই উঠে দাঁড়ালো। অল্পের জন্য ছিটকে পড়তে নিলে মেয়েটা দ্রুত হাতে উজ্জ্বলের গলা জড়িয়ে ধরে, কোমরে পা গুজে নিজেকে রক্ষা করলো। রোমু কান্না সুরে বলে, এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে, আমি কিন্তু চলে যাবো বাপের বাড়ি। বেশি বেশি এখন হবে। উজ্জ্বল রোমুকে ছুঁড়ে ফেললো বিছানায়। দ্রুত বাতি নিভিয়ে এগিয়ে এলো রোমুর কাছে। কন্ট্রোলে ছিলাম, কেন যে এসব করিস? উজ্জ্বল আমি ঘুমাবো, শুভরাত, আমি কাত। রোমু উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে উজ্জ্বল উল্টা তাকে চেপে ধরে। ঘুটঘুটে অন্ধকার, পক্ষে কেউ কাউকে দেখার সুযোগ নেই। রোমু ঢোক গিলে উজ্জ্বলকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইলেও উজ্জ্বল বাধা মানে না। রোমুর গলায় মুখ ডুবিয়ে স্থির হয় সে। উজ্জ্বলের একের পর এক ছোঁয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। শ্বাস আটকে আসার উপক্রম হলে উজ্জ্বল ঠোঁট মেশায়। নিজের ভুল বুঝতে পেরে রোমুর কপাল চাপড়াতেই মন চাইল। একবার উজ্জ্বল কন্ট্রোল হারানো মানে সারা রাত উজ্জ্বলের দখলদারিতে থাকা। অনেকটা সময় পেরিয়ে গেলে উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে আরও সরাতে পারল কই। দেহের নেশায় বুঁদ হয়ে থাকা দুটি সত্তা যখন চিৎকার ধ্বনিতে মেতে। মাঝরাত থেকে কুকুর ডাকছে। উজ্জ্বল উঠে বসে পড়ল। পরপর রুদ্ধশ্বাস ছেড়ে তাকিয়ে রইল রোমুর পানে। অন্ধকারে মুখখানি দেখা না গেলেও উজ্জ্বল ঠাউর করার চেষ্টা চালালো। উজ্জ্বলকে উঠে বসতে দেখে রোমু নিজেও উঠে ঘেঁষে বসলো উজ্জ্বলের বুকে। রোমু, গানের ব্যাপারটা আব্বার কানে গেলে রাগারাগি করবেন। আমি গান গাই, আব্বা একদমই চান না। কিন্তু আমি চাই। তুই চাইলে তো হবে না, এমনিতে তো আব্বার অনেক কাজে বিরোধিতা করেছে। আপনার নিজের সুখের জন্য গানটা আবার ধরুন। আমি তো বলছি না গান নিয়ে পড়ে থাকতে, শুধু মাঝে মাঝে গাইবেন। আমি আপনার গানগুলো আপলোড করব। জানেন আপনার গলার প্রশংসা কত হাজার হাজার মানুষ করছে। ভেবে দেখব। উজ্জ্বল চিন্তায় বুঁদ হলো। রোমু শক্ত হাতে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে। সময়রা চোখের পলকে ছুটাছুটি করলেও রোমুর কাছে মনে হয়েছে এই 1 মাস 1 বছরের সমান। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের সমতুল্য। প্রতিটা মিনিট ঘন্টায়, এমনকি ঘন্টা যেন দিন হিসেবে ছুটছে। টানা 1 মাসের কসরত বিদায় জানিয়ে অবশেষে রোমুর ছুটির দিন এসেছে। মেয়েটার আজ পরীক্ষা শেষ। রোমুর খুশি দেখে কে। এই ছুটিতে কত কি করবে সে ভেবে বসে আছে। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরা হয়নি তার। উজ্জ্বলের সাথে চলে এসেছে রাতের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বিল্ডিং এর কাজ অনেকটাই শেষ, রং করাও হয়ে গেছে, বাইরের কিছু কাজ বাকি। এদিকে একটা রেস্টুরেন্টের নির্মাণে যেসব লাইসেন্স প্রয়োজন সব ঝামেলা উজ্জ্বল কাটিয়ে উঠেছে। কিন্তু সবকিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। শূন্য হাতে এত বড় সিদ্ধান্ত নেওয়া যে চারটিখানি কথা নয়। বন্ধুদের কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছে। এছাড়াও বোন দুলা ভাই কম করেনি তার জন্য। শেষ পর্যায়ে উজ্জ্বলের মা নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না। এতদিন স্বামীর ভয়ে উজ্জ্বলকে সাহায্য না করতে পারলেও একটা সময় এসে ঠিকই তিনি তার এত বছরের জমানো টাকা থেকে উজ্জ্বলকে সাহায্য করলেন। সবাই সব দিক থেকে উজ্জ্বলের জন্য মানসিক আর্থিকভাবে এগিয়ে এলেন। সৈয়দ শামসুল ছিলেন তার জেদের কাছেই অনড়। উজ্জ্বল সাহস করে তার বাবাকে টাকার কথাও বলেনি। শামসুল আদৌ ছেলের এত বড় উদ্যোগের খোঁজও নেয়নি। ভিডিও কলে উজ্জ্বল তার বিদেশি থাকা বন্ধুর সহিত কথা বলছে। ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাতে ব্যস্ত। এক কোনায় বসে রোমু গরম গরম সিঙ্গারা মুখে পুরে তাকালো সিয়ামের পানে। শ্যাম ভাই, ওনার বিদেশি বন্ধুটাকে দেখেছেন? দেখতে শুনতে একটা হিরোর চেয়ে কম না। নজর দিচ্ছিস নাকি? আরে না। উজ্জ্বল জানলে তোকে মাটিতে ঘিরে দেবে। তোর জন্য এত সব, আর তুই যদি বাইরে নজর ঘুরাস তবে কিন্তু। তবে মানে আমি কি অন্য কোনো ইন্টেনশনের কথাটা বলেছি নাকি? আরে ওনার ঘরে বউ আছে। ছি 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 শ্যাম ভাই, এভাবে আপনি বলতে পারেন না।
উজ্জ্বল এগিয়ে এসে বলল, সিয়াম এবং রমুর মুখোমুখি ছেলেটার চাহনিতে দেখে বোঝা যাচ্ছে সে কোনো সুসংবাদ দিতে চলেছে। একটা গুড নিউজ আছে। রমু কৌতূহলী চোখে শুধায়। কে? আমার সেই বন্ধুটা আমাকে টাকা পাঠাবে বলেছে। আমার অ্যাকাউন্টে যথাসময় টাকা এসে পৌঁছে যাবে। কি সত্যি? তাহলে তো কাজ আর থেমে থাকবে না, তাই না? একদম তাই। এবার অন্তত বাকি কাজ করা যাবে। বাকি সব ডেকোরেশনের কাজ আমরা কাল থেকে শুরু করব। সিয়াম, তুই বাড়ি চলে যা। আজ কাজ নিয়ে রাতে একটু দেখা করিস। উজ্জ্বলের আদেশ পেয়ে সিয়াম বিদায় জানালো। রমু চোখ ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টটা একবার দেখলো। নীল সাদা রঙের মিশেলে রেস্টুরেন্টের ভেতরের কাজটা বেশ সুন্দর হয়েছে। এক কথায় চোখের শান্তি। উজ্জ্বল, আপনার রেস্টুরেন্টের প্রথম দিন স্পেশাল কি খাবেন আমায়? চুমু খাবো। ধুর, প্রতিদিনই তো খাই, অন্য কিছু বলেন। থাপ্পড় খাবে? মেজাজ খারাপ করছেন কেন? আমি সিরিয়াস। বাড়ি চল। কি খাবো? ভারী গিয়ে বলছি। রমু ঠোঁট বাঁকালো। কাঁচা রঙের গন্ধে আচমকাই তার মাথা ধরে গেল। মেয়েটা দ্রুত বের হতেই উজ্জ্বলকে তাড়া দিল। রমু খেয়াল করছে উজ্জ্বলের হাবভাব বেশ অনেকটাই পাল্টে গেছে। এই যে তার এতদিনের শক্তপোক্ত শাসন ভাব, এখন এসব আর কিছুই নেই। এ যেন আগের বেহায়া বেসরম উজ্জ্বল। এই যে ঘুমে কুপকাত রমু। উজ্জ্বলের কি উচিত ছিল না তাকে ঘুমাতে দেওয়া? কিন্তু উজ্জ্বল তো উজ্জ্বল, সে তো তা করেইনি। জেদ ধরে রমুকে জড়িয়েই ঘুমিয়ে আছে। রমু ঘুমের মাঝে বেশ কয়েকবার উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়েছে, অথচ উজ্জ্বল যেন পাথর মানব, নড়ে না চড়ে না। উজ্জ্বল, এই উজ্জ্বল, ছাড়েন। উফ, আল্লাহর ওয়াস্তে ছাড়েন। এই পুতপুত এতদিন কোথায় ছিল? চুপ থাক, ঘুমোতে দে। কে কাকে ঘুমাতে দিচ্ছে না? তোর হাজবেন্ড কতটা পরিশ্রমী তা তুই জানিস না? মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দে। একদম চুল তুলে ন্যাড়া করে দেব। দে, সমস্যা নেই। ঘুমের ঘোরেই তর্কাতর্কি হলো তাদের। এর মাঝেই আবারও ঘুমিয়ে পড়লো তারা। এক ঘুমে রাত বেজে গেল 9টা। উজ্জ্বল ঘুম থেকে উঠেই মাথায় হাত দিয়ে বসে আছে। কত কাজ বাকি, অথচ সে ঘুমিয়েছিল। এই যে উজ্জ্বল এতক্ষণ বেঘরে ঘুমিয়েছে, এর পেছনে দোষ টাকার নিশ্চয়ই রমুর। রমু হাত মুখ ধুয়ে কক্ষে ফিরতেই উজ্জ্বল বলে, গায়ে কি ঘুমের ওষুধ মেখে রাখিস? মানে তোর কারণে এতক্ষণ ঘুমলাম। আমার কতটা লস হয়েছে জানিস? এতে আমার দোষ কি? তোকে জড়িয়ে রেখেছি বলে ঘুমের ওষুধ না খেয়ে যেন সুরসুরি দিয়েছে। আশ্চর্য, আমি বলেছিলাম আমাকে ধরে থাকেন। উজ্জ্বল ভ্রু নাচালো। রমুকে হ্যাঁচকা টেনে বিছানায় ফেলে তার উপর ভর ছেড়ে দিল। তুই বলে তোকে ধরে থাকবো? এই চিন্তা ভাবনা আসে কি করে? তুই আমার ডার্লিং না, কলিজা না, চমু বউ না? বাতাস অন্যদিকে বইছে কেন? আমার বউ ডিউটিতে ফিরেছে। এখন আমার বউয়ের শুধু কাজ আমাকে ভালোবাসা। পরীক্ষা শেষে আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যান। যাবি? যাব, বলুন কোথায়? চল, তোর রাশেদ ভাইপারের সাথে দেখা করে আসবো। মজা নিচ্ছেন? আমাকে ছাড়ুন। অসম্ভব। আজ কিন্তু আপনাকে গান গাইতেই হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রমু উজ্জ্বল ছাদে এলো। আজকে আকাশে তারায় ভরা থাকলেও চাঁদের দেখা নেই। দুজনেই ছাদের কোনায় বসে নিজেদের গাল গল্পে মেতে আছে। এর মাঝে উজ্জ্বল খালি গলায় গান ধরলো। আজ নেই কোনো গিটারের সুর। রমু ভিডিও করলো। এই ভিডিওটা সে পোস্ট করবে। যেহেতু অনেকটা সময় তারা ঘুমিয়েছে, মাঝরাতেও তাদের ঘুমের রেশ নেই। উজ্জ্বলের কোলেই মাথা রেখে শুয়ে আছে রমু। মস্ত বড় আকাশটা আজ তার ছাউনি। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ হট্টগোলের শব্দে দুজনেই সচেতন হয়। কান খাড়া করতে শুনতে পেল রাশেদের গলা এবং কে যেন কিছু একটা ভাঙছে। রমু ভয় পেয়ে যায়। তার জানা মতে তার বাবা আজ বাড়িতে নেই। তবে কি এই সুযোগটাই নিল রাশেদ? তবে রাশেদ ঝামেলাই বা করছে কি নিয়ে? উজ্জ্বল, আমার ভয় লাগছে। রাশেদ ভাই কার সাথে এতটা ঝামেলা করছে? চাচির গলাও তো শোনা যাচ্ছে। মাছ ফেলে ঝামেলা লাগলো নাকি? বুঝতে পারছি না উজ্জ্বল, আমার ভয় করছে। আরে ভয় পায় না, আমি বরং দেখে আসি। তুই ছাদে একা থাকতে পারবি না? পারবো। উজ্জ্বল গাছ বেয়ে রমুদের ছাদে গেল। এরপর ছাদ থেকে সুপারি গাছ বেয়ে নেমে গেল নিচে। রাশেদের রুমের জানলা একটু ফাঁক ছিল, বিধায় দেখতে পেল আসল ঘটনা। আনিকাকে বেল দিয়ে বেদার্সে মারছে রাশেদ। তবে কি নিয়ে তাদের ঝগড়া বুঝে উঠতে পারছে না কিছুতেই। উজ্জ্বলের দম বন্ধ হয়ে এলো। একটা মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? সবচেয়ে বড় পাষাণ তো রাবেয়া, যিনি কিনা ছেলের অন্যায় মুখ
পুজে সহ্য করছেন, আনন্দ লুটছেন। উজ্জ্বল যখনই চেঁচিয়ে রাশেদকে ডাকতে যাবে তখনই রাশেদ কাচের একটি ওষুধের শিশি ছুড়ে দিল আনিকার মাথায়। মুহূর্তেই মেয়েটার মাথা ফেটে গদগদিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য উজ্জ্বলকে হিংস্র করে তুলে চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল রোমুকেও নিশ্চয়ই এইভাবেই মারা হয়েছিল। উজ্জ্বলের চিৎকার চেঁচামেচিতে এলাকার সকলে জড়ো হয় বাড়ির উঠানে। আনিকা মাথা চেপে দাঁড়িয়ে আছে। রোমু দ্রুত আনিকার ফাটা মাথায় ওড়নার সাহায্যে চেপে ধরল। আনিকাকে ধরে রিকশায় নিয়ে গেল উজ্জ্বল এবং রোমু চলে গেল হাসপাতালে। সবাইকে উঠানে দেখে রাশেদের রাগ দ্বিগুণ বেড়ে গেল। দেদারসে গালাগাল দিয়ে সবাইকে বের করে গেট বন্ধ করলো সে। রোমুর চোখে চোখ রাখতে ভীষণ লজ্জায় পড়ল আনিকা। যে মেয়েটাকে সে জমের মুখে ফেলেছিল সেই মেয়েটাই আজ তাকে নিয়ে ছুটোছুটি করছে। আনিকা নিজের ভুলের অনুশোচনায় ভুগে, কিন্তু রোমু কি আদৌ তাকে ক্ষমা করবে? রোমুর গায়ের জামাটায় রক্তে ছড়াছড়ি, ওড়না ভিজে আছে রক্তে। উজ্জ্বলের মুখখানি পাংশুটে বর্ণ ধারণ করেছে। সবচেয়ে বড় কথা, উজ্জ্বল প্রচন্ড রেগে আছে। তার চোখে চোখ রাখলেই আটকে ওঠে রোমু। আনিকার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। টুকটাক ওষুধপত্র কেনা শেষে বাড়ি ফিরতে ফিরতে তাদের সময় লাগলো রাত 4টা। উজ্জ্বল বাইরে দাঁড়িয়ে রিক্সা খুঁজছে, কিন্তু এত রাতে রিক্সা কি সহজে পাওয়া যায়? আনিকার শরীর ভেঙে আসে, তাই থেকে বসানো হলো টং দোকানের একটি বেঞ্চিতে। রোমু আনিকাকে রেখে এগিয়ে এলো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, আপনি ঠিক আছেন? না, একদম ঠিক নাই, বাড়ি চল। কি হয়েছে? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। অনেকক্ষণ পর একটা রিক্সা পেল, বাড়ি পৌঁছাতে সক্ষম হয়। আনিকাকে রোমু নিয়ে এলো উজ্জ্বলের বাড়ি। সে কিছুতেই চায় না রাশেদের কাছে এই মুহূর্তে আনিকা ফিরে যাক। বাড়ি ফিরে উজ্জ্বল শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। রোমু জামা কাপড় পাল্টে ফিরল উজ্জ্বলের কাছে। আপনি রেগে আছেন কেন? একটু কাছে আয়, কথা আছে। রোমু ভ্রু কুচকাল। এই তো, সে তো কাছেই আছে, আর কতটা কাছে আসবে? উজ্জ্বল মেজাজ দেখিয়ে রোমুকে কাছে টেনে জড়িয়ে ধরল। রোমু অবাক হলো না, চুপচাপ মুখ পুছে রইল সে। তোকেও কি এইভাবে আঘাত করেছিল? জানোয়ারটাকে কি করি বলতো? রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আব্বা আসুক, ওর একটা উচিত শিক্ষা হবে। শিক্ষা? জানোয়ারটা শিক্ষা হবে বলে মনে হয় না। রোমু প্রত্যুত্তর করে না। তার শরীর কাঁপছে। চোখের সামনে ভেসে উঠেছে সেদিনের দৃশ্য। রাশেদ কিভাবে মেরেছিল তাকে। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন একটা কাজ করতে পারে তা ভেবে কুল পায় না রোমু। রুমু, আমি ওই বাড়িতে যাব না, কিছুতেই যাব না। এমন বৃষ্টি জীবনে আর কতকাল থাকবো? যতদিন যাচ্ছে রাশেদ সীমা পেরিয়ে যাচ্ছে। জানিস রুমু, রাতে মায়ের সাথে কথা বলে আমি প্রতিবাদ করতে গেলে গায়ে হাত তুলে। এই তো, গত রাতেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল অনিকা। ভাইয়ের অধপতনের কথা শুনে প্রত্যুত্তর করতে পারেনি রোমু। যে নিজের মায়ের পেটের বোনকেই ছাড় দেয় না, পরের মেয়েকে কতটা ছাড় দিচ্ছে তা নিশ্চয়ই বলতে হবে না। যে মেয়েটা গত রাতে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল সেই মেয়েটাই এখন শ্বশুরবাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে। সৈয়দ ইসমাইলকে সব কথা জানিয়েছিল উজ্জ্বল। তিনি ভোরে বাড়িতে এসে উপস্থিত হয়। এইসব নিয়ে রাশেদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় তার। সব যখন সহ্য সীমানার পেরিয়ে যাচ্ছিল তখনই রাশেদের গালে চর বসালেন তিনি। এই ছেলেকে মারলে কি দমে? উল্টা ইসমাইলের দিকে তেড়ে আসলো। বাড়ির বউ বাইরে থাকবে, ব্যাপারটা ইসমাইলের নিকট সমীচীন নয়। সকাল 10টায় তিনি উপস্থিত হন উজ্জ্বলদের বাড়িতে। বেশ অনেক বছর পর ভাইয়ের ঘরে এসে কি বলবে কি করবে কিছু বুঝে উঠতে পারলেন না। তার বিব্রত ভাবটা উজ্জ্বল ঠিকই ধরতে পারল। ছেলেটা টিপ্পনি কেটে বলে, চাচাজান, ইতস্তত বোধ করছেন কেন? মনে রাখবেন, আপনি কিন্তু আপনার ভাইয়ের বাসায় নয়, বেয়ের বাসায় এসেছেন। বেয়াই। চোখাচোখি হলো দুই ভাইয়ের। অন্যরকম অনুভূতিতে চুপসে গেল তারা। নার্গিসাত ভীষণ খুশি। কি করবেন না করবেন তিনি ভেবে পান না। কত বছর পর রোমুর বাবা এসেছে। তিনি চটজলদি রান্নার কাজে লেগে গেলেন। সেই সাথে রোমু টুকটাক সাহায্য করছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষে আনিকাকে নিয়ে ফিরে গেলেন তিনি। দিন আসে, আবারও ব্যস্ততা ঘিরে রেখে দিন যায়। বেশ কয়েকদিন কেটে গেল। রাশেদ আর আনিকার সম্পর্ক এখনো ঠিক হলো না। ইদানিং রাশেদ নেশা করে বাড়ি ফিরে। রাশেদের মা এখন আর প্রতিবাদ করেও লাভ হয় না। যে ছেলে বকে গেছে সেই ছেলেকে যাই যতই বলুক, আর কি পোষ মানে? রাশেদের প্রত্যেকটা কাজে কথায় কথায় সাফাই গাইতেন রাবেয়া। ভুলকে ভুল তিনি কখনোই বলতেন না। রাশেদ যা করেছে তাই সঠিক, এরূপ মনোভাব ইদানিং কাল হয়ে দাঁড়িয়েছে তার।
এতদিনের জল্পনা কল্পনাকে রূপ দিয়ে অবশেষে উজ্জ্বলের সেই দিন এসেই গেল। আজ উজ্জ্বলের নতুন রেস্টুরেন্টের উদ্বোধনের কাজ সম্পূর্ণ হয়েছে। তাদের হাতেই যতটা সময় ছিল, উজ্জ্বলের বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ রমু তারা পুরো দস্তুর অফলাইন অনলাইনে প্রচারণা চালিয়েছে। উজ্জ্বলের এখন একটা নিজস্ব পরিচয় গড়ে উঠেছে। অপরদিকে অফলাইনে উজ্জ্বলের বেশ অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তারা সকলেই উজ্জ্বলের গানেরও ভক্ত, যদিও উজ্জ্বল শুধু গান গায় আর বাকি সব রমুর দায়িত্বে। অনলাইনে এসবের উজ্জ্বলের খুব বেশি ধ্যান ধারণা নেই। মানুষের ভিড়ে উজ্জ্বল হতভম্ব কিংকর্তব্য বিমূঢ়। ছেলেটা এতটাও আশা করেনি এত মানুষ আসবে। এক দেখায় সবার কাছে রেস্টুরেন্টটা ইউনিক লেগেছে। বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই রেস্টুরেন্টটা জুৎসই। খাওয়া দাওয়ার মান বেশ ভালো, সাড়া পাচ্ছে উজ্জ্বল। সকালে উদ্বোধনের সময়টাতে রমু, নার্গিস, সৈয়দ শামসুল, সৈয়দ ইসমাইল এসেছিলেন। সবাই বাড়ি ফিরে গেলেও থেকে গেল রমু। ব্যস্ততম একটি দিন পেরিয়ে সন্ধ্যা নামলো। সৈয়দ শামসুল তার কাজে ফিরছিলেন। হঠাৎ রাস্তার ধারে থমকে দাঁড়ালেন তিনি। ঝলমলো আলোয় সুসজ্জিত একটি ভবনের আশেপাশের মানুষের ঢল বোঝাই যাচ্ছে ব্যস্ততম স্থান। এই স্থানটি অকর্মা উজ্জ্বলের কর্মের স্থান। তার চোখ ভিজে উঠল। এই ছেলেটা কম কাঠখোট্টা হয়ে এত দূর আসেনি। তিনি সব বুঝেও তবুও সৈয়দ শামসুলের রাগ কমল না, সহানুভূতিও জাগল না। তিনি চোখ মুছে চলে গেলেন নিজ গন্তব্যে। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল রমু। হঠাৎ গালে ঠোঁটের স্পর্শে চমকে ওঠে সে। উজ্জ্বলের ভেজা চুল, গলায় ঝুলানো গামছা দেখে তড়িঘড়ি উঠে বসল সে। কখন এলেন? অনেকক্ষণ হলো। আমাকে উঠালেন না কেন? সারা রাত যখন জাগবি এখন ঘুমিয়ে থাক। বাজে কথা ছাড়ুন। রমু উঠে বসলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের পানে। ছেলেটা মিষ্টি হেসে মুখ ডোবায় রমুর গলায়। ভেজা ছোঁয়ায় ছলকে ওঠে মেয়েটা। রমু সরাতে চায় উজ্জ্বলকে, কিন্তু উজ্জ্বল তার কাজে ব্যস্ত। সে ছাড়া তো দূরের কথা, বরং আরো কাছে টেনে কোলে তুলে চুলের বাঁধন খুলে দেয়। উজ্জ্বল, সব ঠিকঠাক ছিল? সবাই সন্তুষ্ট তো? আজকের দিনটাতে আপনার বন্ধুটা এলে ভালো হতো। উনি এতটা সাহায্য করলেন, অথচ থাকতেই পারলেন না। হুট করে চলে আসা যায়, সে নিজেও ব্যস্ত বুঝলে। উজ্জ্বল, বলো ডারে, খেয়েছেন? ই তো খাচ্ছি। রমু ধাক্কা দিয়ে সরিয়ে দিল উজ্জ্বলকে। কত বড় বেয়াদব ছেলে এসব বলে। উজ্জ্বল নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে রইল রমুর পানে, অথচ রমুর চাহনি আগুনের চুল্লির নেয়। উজ্জ্বল পুনরায় এগিয়ে এলো রমুর ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিজের নিয়ন্ত্রণ হারালো। রমু উজ্জ্বলকে আবারও সরালো। হুটহাট উজ্জ্বলের এসব আক্রমণ সে নিতে পারে না, কিন্তু উজ্জ্বল কি বাধা মানে? ছেলেটা এগিয়ে এসে আবারও জড়িয়ে ধরে রমুকে। তার ওষ্ঠের ছোঁয়ায় রমু প্রতিবার হার মানে। রমু কাতর হয়ে হেলে পড়ার আগেই উজ্জ্বল তাকে টেনে ধরে। সৈয়দ উজ্জ্বল আনিসের ওয়াইফ, এতটুকুতেই কুপকাত হলে চলবে? একটু তো স্ট্রং হও। রমু উজ্জ্বলের কথার প্রত্যুত্তর করে না। মেয়েটা জোরে জোরে শ্বাস ছেড়ে বসে পড়ে বিছানায়। আশেপাশে চোখ বুলিয়ে সে পানি খুঁজলো, কিন্তু পানির দেখা নেই। উজ্জ্বল বুঝতে পারে তার চাওয়া, দ্রুত পানি এনে রমুর হাতে ধরিয়ে দেয়। এতদিনেও তোকে স্ট্রং করতে পারলাম না, আমি ব্যর্থ। আর এতদিনেও আপনাকে কন্ট্রোলে আনতে পারিনি, আমি ব্যর্থ। তুই আমাকে কন্ট্রোলে আনবি? তোকে দেখলে তো আমার কন্ট্রোল ব্যাগপত্র গুছিয়ে বিদায় জানাই। তুই হাসলেও ভালো লাগে, কাঁদলেও ভালো লাগে, রাগলেও ভালো লাগে। এত ভালো লাগা বোধ হয় খারাপ। ভীষণ অপরাধ। রমু উঠে দাঁড়ালো। উজ্জ্বল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কোথায় যাচ্ছিস? ক্ষুধা পেয়েছে। এই তো খাইলাম, আবার কত খাবো? এটা পেট না মহাসাগর? রমু বিরক্ত হলো। উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল রুমের বাইরে। রাতের খাবার টেবিলে উজ্জ্বল রমু একাই খেলো। খাওয়ার মাঝে উজ্জ্বল রমুর পাতে শিং মাছ তুলে দিতে চাইলে রমু বাধা দিল। ছিটকে ঝোল পড়লো রমুর গায়ে। এই, আপনি জানেন না আমি শিং মাছ খাই না? তোর মতো বেক্কল মেয়ে আর কারো ঘরে আছে বলে মনে হয় না। এই স্বাদের মাছ তুই রিজেক্ট করিস? আজ পর্যন্ত তুই ভালো জিনিস চিনতেই পারিসনি। খাবি তো বোটকা, খাবি তো বিদেশি খাবার। তুই কি দেশি চিনিস নাকি? ঠিক বলেছেন, আমি ভালো জিনিস চিনি না। এই যে দেশে এত ছেলে থাকতে আপনার মতো ছেলেকে কেন যে বিয়ে করলাম। আফসোসের সুরে কথাটা বলল রমু। নিজের যুক্তির কাছে নিজেই ধরা পড়ল উজ্জ্বল। আর কথা না বাড়িয়ে দ্রুত হাতে প্লেট নিয়ে চলে যায় হাত ধুতে। রমু গিয়ে জামা কাপড় হাতে তুলে নেয়। উজ্জ্বল গায়ে ঝোল ফেলায় তার মেজাজটা বড্ড বিগড়ে গেছে। উজ্জ্বল যখনই রুমে প্রবেশ করলো, রমু তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। এটা কি হলো? আমাকে বের করে দিলি কেন?
আমি জামা পাল্টাবো, আপনি চান? যাবো কেন? এটা যাওয়ার মতো কিছু? অবশ্যই। আপনার লজ্জা শরম না থাকতে পারে, আমার তো আছে। রোমু শব্দে দরজা লাগিয়ে দিল। উজ্জ্বল তাচ্ছিল্য হেসে বলে, নিজের স্বাধীন করা দেশে নিজেরই প্রবেশ নিষিদ্ধ, বাবা যায়। নগ্ন দেহের ভাঁজে নিজেকে আড়াল করেছে রাশেদ। বাইরের ঝমঝম বৃষ্টি ঝরছে। পোলাইকরি ঝড়ে এখনই টিনের চালটা যেন ছিদ্র হয়ে যাবে। এই বুঝি বাতাসের তাণ্ডবে উড়ে যাবে ঘরের চাল। থেকে থেকে আকাশের বাজ পরিবেশটাকে আরো দুর্বোধ্য করে তুলেছে। অনৈতিক সম্পর্ক আর অনৈতিক ছোঁয়া দুটোকেই প্রশ্রয় দিচ্ছে সে। একে অপরের কামুক চাহিদা পূরণে ব্যস্ত। বৃষ্টির ঝমঝম শব্দের সহিত মেয়েটির চিৎকার ধ্বনি মিশে একাকার। আশেপাশের দূর দূরান্তের কেউ জানে না এই ছোট্ট ঘরে কি লীলা খেলা চলছে। আদৌ জানার কথা না। এই রাতে ঝড় বৃষ্টির মাথায় করে অতি কারোর দরকার ছাড়া কেই বা বের হবে। আস্তে, ব্যথা লাগে। তীব্র ব্যথায় কুকড়ে বলল মেয়েটি। রাশেদ মুখ তুলে তাকায়। অন্ধকারে হ্যারিকেনের আলোয় দেখতে পায় মেয়েটির কামুক চাহনি। দাঁতের দাঁত চেপে হাসল সে। রসিকতার স্বরে পুনরায় প্রশ্ন ছুড়ল, কি লাগে? বোঝেন না, ব্যথা লাগে। পুনরায় হাসল রাশেদ। মেয়েটির কথা অগ্রাহ্য করেই বলিষ্ঠ হাতের সাহায্যে চেপে ধরল একদলা মাংসপিণ্ড। মুহূর্তেই ব্যথায় দাঁতে দাঁত চিপে চুপসে গেল মেয়েটি। কিরে সুন্দরী, চুপ কেন? ছাড়েন তো। আজ রাতে কি ছাড়া যাবে? ছাড়ার মতো রাত না। বাড়ি ফিরবেন না? বৃষ্টি দেখছিস না, এই রাতে বের হব না। আপনার বাবারে কি জবাব দিবেন? আগে সকাল হোক, তারপর বাবা যাবে। রাশেদ উঠে বসলো। খাটের পাশে থাকা টেবিল থেকে মদের বোতলটি নিয়ে সম্পূর্ণ মুখে পুরে নিল। মেয়েটি আশাহত চোখে তাকিয়ে রয় রাশেদের পানে। এই লোক মদ কবে ছাড়বে? এইসব ছাইপাস গেলা কি খুব দরকার? মেয়েটির নাম ময়না। ইদানিং রাশেদ যার কাছে এলে নিজের সুখ খুঁজে পায়, মানসিক শারীরিক তৃপ্তি পায়। এই সেই মেয়ে। ময়না সাহস নিয়ে রাশেদের হাত থেকে মদের বোতল ছিনিয়ে নেয়। কবে ছাড়বেন? আর কতবার বলবো বলেন তো? বোতলটা শেষ করতে দে। নেশা ছাড়েন রাশেদ। তোর নেশা বড় নেশা, বুঝলি? বোঝা লাগবে না। এই নেশা আমার এক সংসার ভাঙছে। আমি আর চাই না আপনাকে হারাতে। রাশেদ শব্দ করে হাসলো। কোমর জড়িয়ে কাছে টানলো ময়নাকে। মেয়েটার শরীর থেকে কাঁথা সরিয়ে নগ্ন করে জড়িয়ে ধরল বুকের মাঝে। বুকা, ভয় পাই না। আমরা বিয়ে কবে করব? আগে তোর সতীন রে বিদায় করি। কবে করবেন? এত তাড়াতাড়ি কেন তোর? আমাকে কি সন্দেহ করস? না না, একদম না। তাহলে সবকিছু সুযোগ আর সময় আছে। কিন্তু আর কতদিন আপনার সাথে রাত কাটাবো? এলাকার মানুষ জানলে কি হবে ভাবতে পারছেন? ভাগ্যিস কেউ দেখে না। যদি দেখে ফেলে, তাছাড়া দাদি তারা দিতাছে। তোর দাদিরে বলবি আর কয়েকদিন, তারপরে তোরে আমার ঘরে তুলবো। বুড়ি আজ বাড়িতে না থাকায় বেশ ভালোই হয়েছে, মন মতো থাকা যাচ্ছে। দাদি বারণ করছে আপনার সাথে আর যেন শারীরিক মেলামেশা না করি। তোর দাদি বলছে? বুড়ির গলা কাটটা কুত্তা রেখা আমু। কিরমিরিয়ে কথাটি বলল রাশেদ। ময়না ভয় পায়। কথা ঘোরাতেই রাশেদকে পুনরায় কাছে টেনে নেয়। রাশেদ ভ্রমে পড়ে যায়। ময়নার শরীরে সুখ খুঁজতে ব্যস্ত সে। রাশেদের এলাকায় থেকে কিছুটা দূরেই ময়নার বাড়ি। মেয়েটার স্বামী মাত্র 4 মাস আগেই তাকে তালাক দিয়েছে। তার প্রথম স্বামীও নেশা জুয়ায় আসক্ত। ময়নার মা ঢাকায় গার্মেন্টসের চাকরি করে। সেখানে ওনার নতুন সংসার হয়েছে। ময়না এখন দাদির সাথেই থাকে। অন্যের সংসার ভেঙে ময়না যে সংসার করতে স্বপ্নের জাল বুনেছে, এ যে অন্যায় আবদার তা সে জানে। এ জানাতেও তার বিবেকে বাধে না। কেননা নিজ স্বার্থে আগে রাশেদের মতো টাকার মেশিনকে সে বিয়ে করলে তাকে তার দারিদ্রতার বশে থাকতে হবে না। ঝিরঝির বৃষ্টি পড়ছে। কাচের দেওয়ালে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে রোমু। রেস্টুরেন্টের বাইরে ছোট্ট একটি পুল করা হয়েছে। সেখানে রাখা হয়েছে রঙিন মাছ এবং জলজ উদ্ভিদ। সেই সাথে ফুটে আছে কিছু বড় বড় পদ্ম ফুল। রেস্টুরেন্টের এক কোণায় করা হয়েছে ফোয়ারা। উঁচু স্থান থেকে জল গড়িয়ে পড়ছে পানি। দুই ধারে বেশ কিছু গাছ এবং পাথর। কৃত্রিম এইসব কিছুতে অন্যরকম শান্তি খুঁজে পায় রোমু। হাতে থাকা কফির মগটা আচমকাই টেনে নিল উজ্জ্বল। সেই কাপটায় চুমুক বসে তৃপ্তির শব্দ তুলল। ডার্লিং, একা বসে কেন? আমি আমার ডার্লিংকে পাহারা দিচ্ছি। এখানে মেয়েদের উৎপাত একটু বেশি তো, তাই। গুড। কিছু খাবে? ভালো লাগছে না।
কেন? বাড়ি যাব, এখানে এসেই আটকে গেলাম। সকালে রোদ দেখে যা খুশি হয়ে এলাম, এখানে এসেই দেখি নামলো বৃষ্টি। নেমেছে তো নেমেছেই, থামার কোনো নামই নেই। দুপুর হয়ে এসেছে, এখান থেকে খেয়েই যাও। আচ্ছা দেখি, তুমি? রোমুর কথা শেষ করার আগেই উজ্জ্বলের কাছে এসে দাঁড়ায় একটি মেয়ে। তার হাস্যোজ্জ্বল চাহনি উজ্জ্বলকে কিছুটা বিব্রত করে। মেয়েটা কি তাকে চেনে? কই, সে তো চেনে না। অবশ্য তার গান অনলাইনে শুনে অনেকেই, তার রেস্টুরেন্টে আসে দেখা করতে। আজকাল পথে ঘাটে দেখলেও উজ্জ্বলকে তার শুভাকাঙ্ক্ষীরা চিনে ফেলে। ভাইয়া, আপনি উজ্জ্বল না? জি। আপনার কণ্ঠ বেশ মধুর, আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু। আপনার রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, বর্তমানে সবার মাঝে হাইপ তুলেছে। জি, সবই আপনাদের সাপোর্ট। মেয়েটা কৌতূহলী চোখে রোমুর পানে তাকালো। আপনার ওয়াইফ না? জি, আমার ওয়াইফ রুমো। মাশাআল্লাহ, আপনাদের একসাথে দারুণ লাগে। ধন্যবাদ। মেয়েটা আরো কিছু কথা বলে নির্দিষ্ট সিটে গিয়ে বসলো। বৃষ্টি থেমেছে। রোমু দ্রুত বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উজ্জ্বল বলেছিল এগিয়ে দেবে, তবে রোমু বলল কাজে আছে, কাজেই থাকুক। রেস্টুরেন্টের বাইরের রোডটা প্রধান সড়ক, বাস সিএনজি ছড়াছড়ি। রিক্সার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। সে যাও একটা পেল 20 টাকার ভাড়া, চেয়ে বসলো 50 টাকা। ঝিরঝির বৃষ্টি আবার শুরু হয়েছে। বাধ্য হয়ে যখন রেস্টুরেন্টে ফিরবে তখনই তাকে ডেকে উঠল কেউ। ওই রুমো। চকিত নজর ঘোরালো সে। চেক শার্টে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার অত্যন্ত পরিচিত। হাই স্কুলে তাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কলেজে উঠতেই শুভ চলে যায় অন্য শহরে। আরে শুভ, তুই এখানে? তোদের বাড়িতেই যাচ্ছিলাম, কত বছর হয়ে গেল তোকে দেখি না। এখানে কোথায় এসেছিস? এদিকে আমার কি আছে, কেউ নেই। এই তো পাশের শহরে মামার বাড়ি, কাউকে না জানিয়ে এদিকে চলে এলাম। ভালো করেছিস, তোকে দেখে ভীষণ খুশি হয়েছে। কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, বাড়ি ফিরবো। আয় বাইকে বস, তোকে নামিয়ে দেব। না না, আমি রিক্সায় যাব। আরে বস তো। শুভ চট করে টেনে ধরলো রমুর হাত এবং টেনে এনে বাইকে বসাতে উন্মুখ হলো। শুভ কি তার কাজে সফল হলো? মোটেই না। তার আগেই রমুর হাত টেনে ছিনিয়ে আনলো উজ্জ্বল। হঠাৎ টান সামলাতে না পেরে রমু ছিটকে পড়লো রাস্তার ধারে কাদা পানিতে। আকস্মিক ঘটনায় রমু শুভ দুজনেই অপ্রস্তুত, বাক্যহারা। শুভ উজ্জ্বলের মুখপানে তাকাতেই ভয় পেল। সে চেনে উজ্জ্বল ভাইকে। স্কুল লাইফে তাকে কতবার যে শাসিয়েছে যেন রমুর সাথে বন্ধুত্ব ছিন্ন করে। রমুকে পাগলের মতো ভালোবাসে উজ্জ্বল, সে কথা শুভ জানতো, কিন্তু এত বছর পরে এসেও যে উজ্জ্বলের থাবাই পড়বে কে জানতো। রমু যে পড়ে গেল, উজ্জ্বলের সেদিকে হুঁশ নেই। সে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ এগিয়ে এসে পুনরায় রমুকে তুলতে নিলে তার আগেই উজ্জ্বল রমুকে পাজাগুলা তুলে নিল। ও উজ্জ্বল ভাই, ভালো আছেন? এখানে এসেছিস কেন? এমনি। এমনি এসেছিস? এমনি চলে যাবে বউ। বেশ ধমক দিয়ে বলল উজ্জ্বল। শুভ আর দাঁড়ানোর সাহস করেনি, দ্রুত বাইক স্টার্ট দিয়ে চলে গেল। অপরদিকে রমু দাঁত মুখ খিচে তাকালো উজ্জ্বলের বাণে। এটা আপনি কি করলেন? চুপ। এবারে ধমকটা বেশ জোরেই দিল উজ্জ্বল। রমু কথা বলার সাহস করে না। রমুকে নামিয়ে বাইক আনলো এবং রমুকে বসতে নির্দেশ দিল। বাড়ি ফিরে উজ্জ্বলের রাগ দেখে কে। সারা ঘর জুড়ে পায়চারি করছে, ঠান্ডার মাঝেও খালি গায়ে সে ঘামছে। রমু মাত্রই গোসল সেরে এসেছে। উজ্জ্বলের রাগান্বিত ভাবটা সে বড্ড ভয় পায়। উজ্জ্বল এখনো রেগে আছেন? শুভ তোর হাত ধরেছে কেন? ধরে ফেলেছে ভুলে। আমি কিছু বলার আগে। চুপ কর, এসব আমার ভালো লাগে না, তুই জানিস না? জানি। তাহলে রেগে যাচ্ছেন কেন? আশ্চর্য, আমি ডাকবো না। না মানে। আচমকাই রমুর হাত শক্ত করে চেপে ধরলো। উজ্জ্বল দাঁতে দাঁত চেপে বলল, এসব আমার একদমই পছন্দ নয় রমু। আমি কিন্তু একবার খারাপ হলে আমাকে ভালো রূপে পাবে না। টনটনে ব্যথায় চোখে পানি চলে এলো। সেই সাথে উজ্জ্বলের ধমকে মনটা কেমন মরে যাচ্ছে। ঝাপসা চোখে মুহূর্তেই 2-3 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই পাল্টা ধমক দিল। তখনই বাইরে থেকে ডেকে উঠল নার্গিস। মায়ের ডাকে হাত ছেড়ে দরজা খুলল উজ্জ্বল। নার্গিস এসেছেন রমুর কাছে, তাই বিনা বাক্যে রুমে ঢুকতেই দেখতে পেল রমুর কান্না মাখা চাহনি। রমু অবশ্য ইচ্ছা করেই চোখ মোছেনি। সে চায় উজ্জ্বল নার্গিসের কাছে যেন বকা খায়। কিরে রুমু, কাঁদছিস কেন? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। নার্গিস ভ্রু কুঁচকে বলে, রুমু কাঁদছে কেন? রাস্তার পাশে কই মাছ উঠতে দেখেছে, ধরতে পারেনি বলে কাঁদছে। দেখেছো মা?
কি বোকা মেয়ে, একটা মাছের জন্য কেউ কাঁদে? উজ্জ্বলের কথায় ভরকে গেল রুমু। কি হয়েছে আর কি বলবে? নার্গিসের মুখ থেকে রাগের মেঘটা কেটে গেল। তিনি হাসি মুখে বলেন, আরে ফ্রিজেই তো কই মাছ আছে, কই মাছ খাবি? দাঁড়া আমি ভেজে দিচ্ছি তোকে। নার্গিস চলে গেলেন। রমু রেগে মেগে তাকালো উজ্জ্বলের পানে। আপনাকে বিয়ে না করে অন্তত শয়তানের সাথে প্রেম করাটা অনেক ভালো ছিল। আশ্চর্য, যমজ ভাই বোন প্রেম করে কেমনে? কি?